দেখুন, সাংবাদিক বৈঠকটা মূলত আমার সরকার মামাটি মানুষের সরকার সারা বছর ধরে যে কাজগুলো করছে তা সেই সম্বন্ধেই আপনাদের সামনে আলোচনা। আমি প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো দলের পক্ষ থেকে মিডিয়া পার্সনদের, যারা আমাদের সঙ্গে সহমিল রেখে সবসময় কাজগুলো করছেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো জনসমক্ষে তুলে ধরছেন। আমরা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আপনাদেরকে আহ্বান করেছি। আমার সঙ্গে আছেন আমার পূর্তের কর্মাধ্যক্ষ সীমন্ত রায়, বনভূমির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা, কুমুরসা অঞ্চলের প্রধান রবীন দে, আমার পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কাজল রায়, আর এক কাজল রায় হচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্য, এছাড়াও আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা সহ আমাদের যে টিম আমরা এলাকায় কাজ করে চলেছি সেই সম্বন্ধেই আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচনা। কি কি কাজের উপর নির্ভর? দেখুন, আমরা গোঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে অভিনব পদ্ধতিগুলো নিয়েছি সেগুলো আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমরা গোঘাট বিধানসভার যে স্টেডিয়াম দামোদর ফুটবল মাঠেতে আমরা ইতিমধ্যেই সেটা শুরু করেছি। সম্মানীয় এসডিও ম্যাডাম এসেছিলেন, শুভ সূচনা উনি করে গেছেন। আমরা চাইছি গ্রামের যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে, অর্থের অভাবে তারা পিছিয়ে পড়ছে, ভালো ট্রেনার পাচ্ছে না এবং সহযোগিতাও তারা বিগত দিনে পায়নি, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই দমদমা মাঠেতে আমরা রাজ্যের লেভেল থেকে আমরা ভালো ট্রেনার নিয়ে এসে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, কাবাডি হোক, বিভিন্ন যে ক্রীড়াগুলো রয়েছে সেই ক্রীড়াগুলোর বিভিন্ন ট্রেনার নিয়ে এসে আমরা তাদেরকে সেখানে কোচ দেব। এবং আজকে আমাদের শুরু করেছি, আপনারা জানেন যে যোগা এবং অঙ্কন প্রতিযোগিতার আমরা শুরু করেছি। যে সমস্ত দুস্থ ব্যক্তি যারা অর্থের অভাবে তাদের প্রতিভাকে খুব সহজেই নষ্ট করে ফেলে, তাদেরকে আমরা বিনা পয়সায় গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে সপ্তাহে 2 দিন করে আমরা তাদেরকে প্রশিক্ষণ আমরা দেব। দেখুন, আমাদের গোঘাট বিধানসভা কৃষি প্রধান এলাকা, আমরা অভিনব পদ্ধতি গোঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি 3টে সাবমার্সিবল সোলার পাম্প দিয়ে 3টে সাবমার্সিবল আমরা কাজ আমরা ইতিমধ্যেই শুরু করব। যেখানে বিদ্যুৎ এখনও পৌঁছায়নি এবং সেই এলাকায় বিদ্যুতের অভাবে কৃষিকাজের সমস্যা হচ্ছে, সেখানেতে আমরা সোলার পাম্প দিয়ে এই কাজগুলো আমরা অভিনবভাবে শুরু করতে চলেছি। শুধুমাত্র আপনারা ক্রীড়ার দিকে জোর দিচ্ছেন, কিন্তু সংস্কৃতির বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সংস্কৃতি বিষয় নিয়ে থাকছে আমাদের নৃত্য প্রতিযোগিতা থাকবে। আমরা বিভিন্ন প্রোগ্রামে, যেমন আমাদের 12ই জানুয়ারি, আমাদের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন, আমরা বিবেক উৎসব পালন করি। বিভিন্ন যুবর যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আমরা পালন করি এবং সারা বছর ধরে আমরা যে মনীষীদের জন্মদিনগুলো পালন করি সেখানে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক ব্যবস্থা কিন্তু আমরা রাখি। দাদা, সাধারণ মানুষের অভিযোগ যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে কিন্তু আজও থমকে রয়ে গেছে রেল ভাবাদিঘি ইস্যুতে। কি ভাবছেন, কি পরিকল্পনা নিচ্ছেন? দেখুন, পরিকল্পনা রেলের বিষয় নিয়ে আমরা আমাদের যে বোর্ড গঠন হওয়ার আগেতে এবং পরে বিভিন্নভাবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই গ্রামেতে আমরা গেছি, মানুষকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই গ্রামের যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেই সমস্ত কাজগুলো আমরা কমপ্লিট করেছি এবং রেল দপ্তর থেকে তাদের কাছে যে বার্তাটা দিয়েছে যে আমরা এখানে হল স্টেশন করব, এখানে আমরা হাসপাতাল করব, এখানে আমরা যে প্রাথমিক স্কুলটা আছে সেই স্কুলটাকে আমরা মডেল করব বিভিন্নভাবে, এবং যে পুকুরের ওপর দিয়ে যাচ্ছে সেই পুকুরেতেও আমরা পাশেতে সেই সমপরিমাণ পুকুর আমরা খনন করে দেব। এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই চেষ্টা করছে, কিন্তু এখানে রাজনীতির কোনো কারণে সেই গ্রামের মানুষ রেল অবরোধ করে রাখছে, কাজ আগাতে দিচ্ছে না। আপনারা ওই গ্রাম থেকে পেরিয়ে গেলে দেখবেন যে কামারপুকুরে ইতিমধ্যে আমাদের স্টেশনের যে কাজ সেই কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। দাদা, ভাবাদিঘির মানুষ বলছে যে দিঘি বাঁচাতে হলে প্রাণও পর্যন্ত দেবো, কি বলবেন?
দেখুন, এটা তাদের চিন্তাভাবনা থাকতে পারে, কিন্তু আমরা প্রশাসনগতভাবে আমরা সবসময় চাইছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যখন ওই প্রোগ্রামটা ভাবাদিগির মানুষকে এসডি অফিসে এবং ডিএম অফিসে ডাকে, তারা সেখানে সম্মতি দিয়ে আসছে, আবার গ্রামে আসার পর তারা তাদের মোটিভ চেঞ্জ করছে। এটা অবশ্যই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নজর রয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই কাজটা আমরা সম্পন্ন করতে পারবো। ভাবাদিঘি ইস্যুতে দেখা যাচ্ছে ভাবাদিঘির মানুষের দাবি প্রথম যখন তারা কেস করেছিলেন তখন আপনারাই তাদেরকে মদত দিয়ে কেস করেছিলেন, আপনারই দলের কিছু নেতৃত্ব ছিল সেখানে। দেখুন, সরকারি একটা কাজ এভাবে তো আর হয় না যে বিরোধী বা সরকার, এভাবে হয় না। সরকারি যে কোনো কাজই একটা সিস্টেমে হয়, পরিকল্পনা মাফিক হয়, একটা প্ল্যান মাফিক হয়। সেখানে বিরোধী এবং শাসক দলের কোনো কাজ থাকে বলে আমার জানা নেই, কিন্তু কেসটা কেসই। সেখানে তো আজকে যদি আপনি কোনো সেই গ্রামেরই মানুষকে জিজ্ঞাসা করেন যে বিরোধী হিসাবে তখন কোন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, তারাও কিন্তু নামটা বলতে পারবে না। তাহলে এটা একটা সামান্য ইস্যু, ওটা কোনো ফ্যাক্টর নয়। সরকার যদি মনে করে কাজ খুব শীঘ্রই সম্পন্ন করে ফেলতে পারবে। মহকুমা জুড়ে সেভাবে কোনো নাট্যশালা বা সাংস্কৃতিক চর্চার কোনো জায়গা নেই, গোঘাটে কি সেরকম কোনো পরিকল্পনা করছে? দেখুন, আমরা পুরো প্রাথমিক ধাপটাই আমরা অঙ্কন এবং যোগা দিয়ে শুরু করেছি। এরপরেও আমাদের প্রোগ্রামটা বললাম যে ভালো কোনো ট্রেনার নিয়ে এসে আমরা খেলাধুলার মানটাকে উচ্চমানের করব, এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রেস তো অবশ্যই থাকছে যে আমরা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এমন একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি ব্লক প্রশাসনের সাহায্যে। সেখানে কোনো মানুষের কোনো রকম অভিযোগ রাখার জায়গা কিন্তু আমরা রাখতে দেব না। দাদা, দেখা যাচ্ছে আপনারা বলছেন উন্নয়ন করছে, কিন্তু বেশ কিছুদিন আগে স্কুলগুলো পরিদর্শন করে দেখলাম যে ল্যাবরেটরি নেই, মানে সায়েন্স বিভাগে ল্যাবরেটরি নেই, তারা টাকা পাচ্ছে না। ছেলেরা দূর দূরান্ত গোঘাট থেকে অন্যান্য স্কুলে সায়েন্স বিভাগে পড়তে আছে, কতটা পাশে দাঁড়াবে? স্কুলে এমনটাই অভিযোগ করেছে বেশ কিছুদিন আগে। দেখুন, পরিকল্পনা তো সবসময় বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন স্কুলে কম্পিউটার ছিল না, বর্তমানে স্কুলে কম্পিউটার আসছে এবং চাহিদার ওপর সেটাকে বাড়াতে হবে। হয়তো এখনই সেটা সম্ভব নয়, কিন্তু সায়েন্স বিভাগ আমাদের গোঘাট 1 নম্বর পঞ্চায়েত এবং বিধানসভা, আমরা জানি এখানে খুব ভালো ভালো স্টুডেন্ট আমাদের রয়েছে। নিশ্চয়ই আমরা সেটা সরকারকে জানাবো, পরবর্তীতে চিন্তাভাবনা অবশ্যই এর করা হবে। দাদা, হাওড়া থেকে কোটার যে রাস্তা প্রায় 4 বছর আগে নির্মাণ হয়েছে, কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আজও তৈরি হয়নি ব্রিজ। মানুষ সমস্যার মধ্যে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা একটা পরিকল্পনার অভাব ছিল সেই সময়ে। হয়তো ব্রিজটার খুবই প্রয়োজন, তো নজরে আমাদের এসেছে। আমরা জেলাগতভাবে এটাকে সার্ভে করিয়েছি, এস্টিমেট করাও চলছে। হয়তো আপনার সরকার থাকাকালীন তো হয়েছে না। দেখুন, একটা কাজ পরিকল্পনার বাইরেও কিছু কাজ করতে হয়, বা পরিকল্পনা নেওয়া হয়নি, কাজটা কমপ্লিট করে নিতে হয়। আবার সেই কাজটা যখন ভুল ধরা পড়ে সেটাকে আবার রিভেটিং করি, আবার নতুনভাবে করানো হয়। এভাবেই আমরা ওই ব্রিজের কাজ আপনারা শুরু করলেন অটোমেটিক্যালি, সেই ভবন কিন্তু বেশ কয়েক মাস আগে সিএম ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। তারপরে নতুন ভবন উদ্বোধন না করে সেই ভবনই করতে গেলেন কেন? দেখুন, একটা পরিকল্পনা নেওয়া হয়, প্রাথমিকভাবে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমরা জানি। আমরা ব্লক প্রশাসন এই যে প্রোগ্রামটা আমরা সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা পরবর্তীতে ওই বিল্ডিংটাকে আরও নতুন করে তৈরি করে আমরা সেখানেতে এটাকে ট্রান্সফার করে দেবো। এখনো দেখা যাচ্ছে বলে আমরা দেখা যাচ্ছে তারা বলছে তার পরিমাণ কাজ হারিয়েছে, এবং আমরা দেখুন, কাজ নিয়ে দীর্ঘদিনের দাবি একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে, মাঠে ঘাটে রাস্তায় লড়াই করছে। আপনারা জানেন বাংলা বিভিন্ন মিনিস্টারের আলোচনায় বসতে চায়নি। যে সমস্যার কথা আমরা এটা বারবার ধরেই বলে থাকি। দেখুন, বিজেপি সরকার আসার পর থেকে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে, সেই দামের বিরুদ্ধেও আমরা যেমন লড়াই করছি, ইতিমধ্যেই আবার একটা কালো আইন নিয়ে এসেছে মোদি হতে পারে।
যে কালো আইন কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে তার মধ্যে আপনারা দেখছেন সারা ভারতবর্ষের ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ড্রাইভাররা অবরোধ তৈরি করেছে। আজকে সারা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ আজকে অবরুদ্ধ। কারণ একটা ট্রাক ড্রাইভার তার জ্ঞানে কখনো সজ্ঞানে কখনো অ্যাক্সিডেন্ট করে না। অ্যাক্সিডেন্টই কোনো সময় হয়ে যায়। তার খেসারত স্বরূপ মালিক ছাড় পেয়ে যাবে সেই ড্রাইভারকে 7 লক্ষ টাকা, 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই কালো আইন কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে এসেছে। আমরা এর আগেও দেখেছিলাম যে কালো কৃষি আইন নিয়ে এসেছিল, সেই দিল্লিতে অবরুদ্ধ হয়েছে, লড়াই হয়েছিল। কেন্দ্রের মোদী সরকার ব্যাকফুটে হেঁটেছে। আবারও এইটা নিয়ে আন্দোলন চলছে। আবারও চাইছি, আমরা জানি যে আবারও মোদী সরকার ব্যাকফুটে আসবে। সাধারণ মানুষের দাবি, রাজ্য এবং কেন্দ্র সরকারের ওখানে রাজনৈতিক স্বার্থের জন্য সাধারণ মানুষ ভুগছে। দেখুন, রাজ্য সরকারের যদি সাধারণ মানুষকে হেনস্থ করার কোনো রকম সদিচ্ছা থাকতো তাহলে ৬৬টা প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকার তার রাজ্যের মানুষকে আগলে রাখতো না। আপনারা জানেন যে কৃষকদের জন্য আমাদের নিয়ে এসেছেন কৃষক বন্ধু প্রকল্প। সমস্ত কৃষককে তিনি গাইড করেছেন এবং আম পাবলিককে তিনি গাইড করছেন। লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে রাজ্যের সমস্ত মহিলাকে তিনি অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার চেষ্টা করছেন। বিভিন্ন গ্রুপের মধ্যে দিয়ে তিনি গ্রুপের যারা যে সমস্ত মা বোনেরা রয়েছেন তাদেরকে গাইড করার চেষ্টা করছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষকে তিনি স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে আগলে রাখার চেষ্টা করছেন এবং আমাদের মমতা ব্যানার্জির যে অভিনব পদ্ধতি তিনি গ্রহণ করেছেন, এই মাস থেকেই হয়তো প্রবেশ করবে সমস্ত জেনারেল যারা যে সমস্ত ভাতাগুলি রয়েছে 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা কিন্তু এই মাস থেকেই সমস্ত ভাতা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। এছাড়াও প্রতিবন্ধী ভাতার প্রকল্পের মধ্যে দিয়ে আমরা জানতাম যে সিপিএমের আমলে 90% প্রতিবন্ধী হলে তবে কিন্তু তারা সরকারি অনুদান পেত। মমতা ব্যানার্জি সেটাকে নামিয়ে এনেছেন 40%-এ। এই 40% প্রতিবন্ধী হলেই তারা সরকারি মানবিক ভাতার মধ্যে দিয়ে সরকারি সাহায্য সহযোগিতাগুলো তিনি পাইয়ে দিচ্ছেন। তাহলে রাজ্য সরকারের কখনোই এটা উদ্দেশ্য নয় তার রাজ্যের মানুষকে তিনি হ্যারেস করেন। একমাত্র কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো টাই আপ রয়েছে রাজ্যের সঙ্গে, সেই প্রকল্পগুলো তিনি বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে জব্দ করার চেষ্টা করছেন। একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত রাজ্যের মানুষকে তার যে কোষাগার রয়েছেন সেই কোষাগার থেকে তিনি অর্থ সাহায্য করে সমস্ত মানুষকে আগলে রেখেছেন। তাই আমাদেরও দাবি যে 100 দিনের কাজ চালু হোক, আমাদেরও দাবি যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হোক, আমাদেরও দাবি যে রাসায়নিক সারের দাম কমানো হোক, আমাদেরও দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হোক। এটা রাজ্য সরকার চাইছেন। বিজেপির অভিযোগ জব কার্ডের কাজ বন্ধ হয়ে সাধারণ মানুষের থেকে তৃণমূলের ক্ষতি হচ্ছে। বিরোধীদের মতো অভিযোগ করবে সেটা নিয়ে বিষয় নেই। আজকে 2 বছর ধরে 71 বার কেন্দ্রীয় টিম এসেছেন রাজ্যে। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তিনি অ্যারেস্ট করেছেন, কোন ইঞ্জিনিয়ারকে তিনি শোকজ করেছেন, একটাও নজির কিন্তু পারবেন না। সারা বাংলা জুড়ে 71 বার এসেছে। 71 বারটা নিশ্চয়ই এই 2 বছরে কম সময় নয়, কিন্তু প্রত্যেকবার যে কেন্দ্রীয় টিম বাংলায় এসেছে তারা সেখানে গিয়ে সার্টিফিকেট দিয়েছেন বাংলায় কোনো দুর্নীতি হয়নি। শুধুমাত্র রাজনীতি করার জন্যেই কেন্দ্রের বিজেপি সরকার এবার বাংলার কিছু খুচরো লিডার যাদের বাংলাতে কোনো অস্তিত্ব নেই, বাংলাতে কোনো সংগঠন নেই, আপনারা জানেন যে তারাই এই দুর্নামগুলো করে বেড়াচ্ছে, কিন্তু কোনো তথ্য এবং প্রমাণ কেন্দ্রীয় সরকারের কাছে নেই। আপনারা অস্তিত্ববিহীন বলছেন, গতকাল গোঘাটের কামারপুকুরেই তারা পার্টি অফিস দখল করেছে বিজেপি। দেখুন, সিপিএম মানেই তো বিজেপি দখল করার বিষয়টা আমরা জানি যে রাম বাম শুধু ফুটটার অভাব, এটা আমাদের অভিষেক ব্যানার্জি বারবারই বলে গেছেন। 2019 সালের বামের ভোটটা যদি রামেতে না যেত তাহলে কিন্তু
আজকের বাংলায় 19টা এমপি সিট পেত না বিজেপি, এটা 100% সত্য। আমরা সেখান থেকে কিছু মানুষকে রিকভারি করে 2021 সালের বিধানসভা নির্বাচন আপনারা জানেন যে আমাদের 3বার বিধানসভা নির্বাচনে আমরা জয়ী হচ্ছি। প্রথমবার যে সিট পেয়েছি, দ্বিতীয়বারে তার চেয়েও বেশি সিট নিয়ে আবার ক্ষমতায় এসেছি, তৃতীয়বারে তার চেয়েও বেশি সিট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। আবার 2026 সালের জন্য আমরা প্রস্তুত হচ্ছি এবং 2024 আমাদের দায়িত্ব যে এই সিম্বল ঘাসের উপর জড়াফুল চিহ্নে সিম্বলে যিনি ক্যান্ডিডেট হবেন তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করাতে পারবো মানুষের আশীর্বাদ নিয়ে। সামনে লোকসভা ভোট, কিন্তু তার আগে একের পর এক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অ্যারেস্ট হচ্ছে ইডির এইসব। দেখুন, অ্যারেস্টের বিষয়টা আলাদা জায়গায়। আপনারা জানেন তাপস পাল অ্যারেস্ট হয়েছিলেন, আপনারা জানেন যে আমাদের অনেক বড় বড় লিডাররা অ্যারেস্ট হয়েছিলেন, কিন্তু মদন মিত্র অ্যারেস্ট হয়েছিলেন, আমাদের সৌমেনবাবু অ্যারেস্ট হয়েছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিলেন, কিন্তু এখনও কি তার প্রমাণ হয়েছে? আজকে কত বছর হয়ে গেল? প্রায় 2012-13 সাল থেকে কেস চলেই যাচ্ছে। এটা তো রাজনীতি করার জন্য অ্যারেস্ট করা হচ্ছে, এর বাইরে কিছু নয়। জোট একটা আলাদা ফ্যাক্টর। আমরা রাজ্যের আঞ্চলিক দল হিসাবে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি। আমাদের লড়াইটাই ছিল যে বামকে হারাতে হবে, তৃণমূল কংগ্রেসকে রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে, এই দাবি নিয়েই আপনারা জোট করছেন। দেখুন, সবচেয়ে বিরোধী ছিল কংগ্রেস এবং সিপিএম। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে তারা কংগ্রেসের সঙ্গে লড়াই করেছে, বিধানসভায় রাজ্যেতে লড়াই করেছে। তো রাজনীতিতে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মনমোহন সিং একটা কথা বলেছিলেন, রাজনীতিতে চিরশত্রু চিরবন্ধু কেউ কখনো হয় না। আজকে যারা শত্রু কালকে তারা বন্ধু। তো বিষয়টা এই জায়গায়। আমরাও তো, মমতা ব্যানার্জিও তো একসময় বিজেপির সঙ্গে ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। তাদের ন্যায় নীতি আদর্শগত পদ্ধতি মমতা ব্যানার্জি ভালো লাগেনি, তাই তিনি বেরিয়ে এসেছিলেন। আবার কংগ্রেসের সঙ্গে ছিলেন, সেখান থেকেও আমাদের সমস্ত মিনিস্টাররা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, একক লড়াই করেছিলেন, তিনি জয়লাভ করেছেন। তো ফ্যাক্টরটা এটা। আবার ইন্ডিয়া জোটেতেও সিপিএম রয়েছে, থাকতেই পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। আমি আবারও বলি, রাজনীতিতে চিরশত্রু চিরবন্ধু বলে কেউ হয় না। আজ যে শত্রু কাল সে বন্ধু। দাদা